তনুচ্ছায়া মুখার্জির লেখা গল্প নিজেকে চিনতে পারা। অনেক চেষ্টা করেও বনানী তার স্বামী অনিমেষকে বাঁচাতে পারল না। দীর্ঘ ৩ বছর ধরে ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে অনিমেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বনানীর সব সেবা শুশ্রূষা, ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। ছেলেকে হারিয়ে বেলা দেবী শোকে পাগলের মতো হয়ে গেলেন। বনানী একমাত্র 10 বছরের মেয়ের মুখের দিকে চেয়ে শোকটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখল। অনিমেষের শ্রাদ্ধ শান্তি মেটার 2 মাসের মাথায় বনানী অফিসে জয়েন করলো। বনানী একসময় খুব সাজতে ভালোবাসত। সাজবে নাই বা কেন, কী বা বয়স তার। হালকা রঙের শাড়ি কোনোদিনও পরতে পছন্দ করতো না। যেখানেই যাক সাজগোজ তার পরিপাট্য হওয়া চাই। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, শাড়ির সাথে ম্যাচিং করা জুয়েলারি পরত। কিন্তু সব কিছুর মধ্যে সাজটা ছিল তার মার্জিত অথচ সুন্দর। নাকের সোনার মধ্যে পাথর বসানো বড় নাকছাবিটা জলজল করত। সব কটা শাড়ির সাথে তার ম্যাচিং জুয়েলারি কেনা চাই। বনানী সাজাতেও জানত। কোন শাড়ির সাথে কি জুয়েলারি পরবে এই ব্যাপারটা সে ভালোই বুঝত। আসলে অনিমেষও যে পছন্দ করত বনানী সাজুক। অনিমেষের সাথে যখন শপিং মলে বেরোতো অনিমেষও শাড়ির রং পছন্দ করে দিত। আশ্চর্য ব্যাপার, দুজনের পছন্দ কেমন মিলে যেত। বনানীও অনিমেষের শার্ট, প্যান্ট পিস, পাঞ্জাবি রং পছন্দ করত। সেখানেও দুজনের পছন্দ কেমন মিলে যেত। অনিমেষের যখন প্রথম অসুখটা ধরা পড়ল বনানীর মনে হতাশায় ভরে উঠেছিল। তখন সে সাজগোজ সব বন্ধ করে দিয়েছিল। অনিমেষ একদিন ওকে বলল, তুমি কেন সাজো না? তোমাকে এমনভাবে দেখতে যে আমার ভালো লাগে না। বনানী অনিমেষের কথা রাখতে আবার সাজতে শুরু করলো। প্রথম ট্রিটমেন্টে অনিমেষ 2 বছর মতো সুস্থ ছিল। তখন সে অফিস করতে পারত। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো ঠিকই, আবার চিকিৎসায় সামলে উঠত। সেই সময় বেলা দেবী বনানীর সাজ নিয়ে কিছু বলতেন না। কিন্তু 8 মাস ধরে অনিমেষ যখন ভীষণ অসুস্থ হয়ে পড়ল, প্রায় হাসপাতালে ভর্তি হতে হতো ওকে। অফিস করতে আর পারত না। বেলা দেবী তখন বেশ বুঝতে পারছিলেন সন্তানকে আর তিনি বেশি দিন নিজের কাছে ধরে রাখতে পারবেন না। নিজেকে সামলাতে পারতেন না। মনের যন্ত্রণা থেকে নানাভাবে বনানীকে কথা শোনাতে লাগলেন। একদিন বললেন, বৌমা, তোমার লজ্জা করে না? স্বামীর এরকম অবস্থায় এত সাজগোজ করে তুমি অফিসে যাচ্ছ। এমনকি হাসপাতালে যাওয়ার সময় তোমার কি সাজ? তুমি কি রক্তে মাংসে গড়া মানুষ না অন্য কিছু? এই কথা শুনে বনানী বলেছিল, সাজতে আমি ভালোবাসি ঠিকই মা, বিশ্বাস করুন এখন সাজতে আমার ইচ্ছে করে না, কিন্তু আপনার ছেলে যে চায় আমি সাজি। অনিমেষ যখন মারা গেল বেলা দেবী ওনার অত শোকের মধ্যেও বনানীকে বলেছিলেন, নাকছাবিটা খুলে লকারে তুলে রাখো, আর কোনোদিনও পরবে না। নাকছাবি এ স্ত্রীর চিহ্ন। অনি যখন নেই নাকছাবি পরে সংসাজতে হবে না, মেয়ের জন্য রেখে দাও। বনানীর নাকছাবিটা খুলে রাখতে বুকটা তার ফেটে গিয়েছিল। আয়নার সামনে মুখটা দেখে নিজেকে সিঁদুর নাকছাবি ছাড়া চিনতে পারছিল না। অবশ্য বনানী খুব চওড়া করে যে সিঁদুর পরতো তা নয়, ঠিক সিঁথির সামনেটাই সিঁদুর ঠেকাতো। বনানী যথেষ্ট স্টাইলিশ ছিল। হাতে শাড়ির সাথে ম্যাচিং করা বালা বা রিস্টলেস পরবে বলে শাঁখা পরতো না। এমনি সময় ডান হাতে একটি সুন্দর সোনার বালা আর বাঁ হাতে সুন্দর একটা সোনা দিয়ে নোয়া বাঁধানো পরতো। মাঝে মাঝে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে সোনা দিয়ে বাঁধানো পলা পরতো। তখন শুধু সোনার হার, দুল, চুড়ি, বালা ইত্যাদি গয়না পরতো। তার সাথে মানানসই শাড়িও পরতো। শাঁখা পরতো না বলে বেলা দেবী কম কথা শোনাতেন না। অনিমেষ সবসময় বনানীর হয়ে কথা বলতো। মাকে বলতো, ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামিও না। অফিসে প্রথম দিন যাওয়ার সময় অনিমেষের শ্রাদ্ধ অনুষ্ঠানে বনানীকে আত্মীয় স্বজনেরা যে সমস্ত হালকা রঙের শাড়ি দিয়েছিল তার থেকে একটা শাড়ি বনানীকে বেলা দেবী বেছে দিয়ে বললেন, এই শাড়িটা পরে অফিসে যাও, এখন থেকে এরকম শাড়ি পরবে। তোমার আলমারিতে যেসব শাড়ি আছে সেগুলোর যা ডিপ ডিপ রং, একটাও তোমার পরার যোগ্য নয়, বুলিকে দিয়ে দিতে পারো। বেলা দেবীর আর একটি বিবাহিতা মেয়ে ছিল যে অনিমেষের থেকে 2 বছরের ছোট, বনানী থেকে 2 বছরের বড়, সেই হলো বুলি। তোমার শ্বশুরমশাই আমাকে ছেড়ে চলে যেতে আমি অবশ্য তাই করেছিলাম, সধবা ননদদের দিয়ে দিয়েছিলাম। আমি অবশ্য তোমার মতো অত ডিপ রঙের শাড়ি পরতাম না যদিও। বনানী তখন মনে মনে ভেবেছিল, ওনার হয়তো পুত্র শোকে মাথা কাজ করছে না,
শ্বশুরমশাই যখন ওনাকে ছেড়ে যান তখন আমি এবারের বউ হয়ে এসে গেছি। ওনার বয়স তখন ছিল 65-র কাছাকাছি। অনিমেষ আমাকে ছেড়ে যখন চলে গেল আমার বয়স 40ও হয়নি। উনি মনে হয় পুত্রশোকে দুটো বয়সের পার্থক্য করতে পারছেন না। বনানী তর্ক করল না। শাশুড়ি মা যা বললেন তাই শুনল। চোখে কাজল পড়ল না, ঠোঁটে লিপস্টিকও লাগালো না। জুয়েলারি সে তো বাক্সবন্দি হয়েই পড়ে রইল। এইভাবেই সে অফিসে যেতে শুরু করলো। কলিগ সুমেধা একদিন টিফিন আওয়ার্সে বনানীকে বলল, তোকে এভাবে মোটেও ভালো লাগছে না। তোকে যেমন দেখে আমরা অভ্যস্ত সেই রকমভাবেই কাল থেকে আসবি, বুঝলি? যে যাবার সে তো চলে গেছে। তুই এত সাজতে ভালোবাসিস, কেন নিজেকে বঞ্চিত করছিস বনানী? বনানী বলল, যার জন্য সাজ সেই তো চলে গেল, কার জন্য সাজবো বলতো? সুমেধা বলল, কেন নিজের জন্য সাজবে? বনানী বলল, সমাজ কি বলবে? সুমেধা বলল, পরোয়া করবি না। বনানী শুধু হাসল। অনিমেষের মৃত্যুর পর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। একদিন বনানীর মেয়ে অলি বনানীকে বলল, মা তুমি সাজো না কেন আগের মতো? তোমাকে দেখতে একদম ভালো লাগে না। বনানী বলল, আমাকে সাজলে লোকে যে নিন্দে করবে। অলি বলল, কেন করবে? আগে তো করতো না, এখন কেন করবে? বনানী বলল, সে তুই বুঝবি না সোনা। অলি বাচ্চা মেয়ে, মায়ের কথা বুঝতে না পেরে চুপ করে গেল। সেদিন বনানী অফিস থেকে ফেরার সময় ফুলের দোকানের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দেখলো জুঁই ফুলের সুন্দর সুন্দর মালা দোকানে টানানো আছে। বনানীর চোখ সেদিকে গেল। মনে মনে বলল, অনি তো জুঁই ফুল খুব পছন্দ করত, একটা মালা কিনে ও ছবিতে আজ পরাবো। বাড়ি ফিরে অনিমেষের ছবিতে বনানী মালাটা পরালো। বনানীর চোখ দিয়ে তখন ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। শুধু অনিমেষের ছবির দিকে তাকিয়েই আছে। অনিমেষের ছবিটা জল জল করছে, যেন সে খুব খুশি হয়েছে জুঁই ফুলের মালা পরে। অলি আসতেই আঁচল দিয়ে চোখের জল মুছে ফেলল। সেই দিন রাতে ঘুমাবার আগে কথাগুলো ভাবতে ভাবতে বনানী অলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। অনিমেষ তার স্বপ্নে এসেছিল। তারা যেন শপিং মলে 3 জনে মিলে শপিং করতে গেছে। অনিমেষ বনানীর জন্য যতই উজ্জ্বল রঙের শাড়ি পছন্দ করছে, বনানীর কিছুতেই পছন্দ হচ্ছে না। তার চোখ ফ্যাকাশে রঙের শাড়ির দিকে। অনিমেষ বলছে, কেন বনানী, তুমি তো আগে ডিপ রং পছন্দ করতে, তোমার কি হলো? রুচি পাল্টে গেল? বনানী বলছে, বুঝতে পারছো না কেন? তুমি আমার রুচি না পাল্টালে সমাজ যে আমার নিন্দা করবে। অনিমেষ বলল, আগে সমাজ না আগে তোমার আত্মার শান্তি? তাছাড়া আমি তো তোমাকে এভাবে দেখতে চাই না। আমাকে তুমি আমার পছন্দের জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়েছ, আর নিজের বেলায় সব ইচ্ছা ভালো লাগাকে কে কি বলবে তার ভয়ে দমন করছো। এটা ঠিক করছো না বনানী। আর অলি তোমাকে আগের মতো দেখতে চায়, আমার আত্মাও তোমাকে আগের মতো দেখতে চায়। বনানীর ঘুম ভেঙে গেল। সে প্রচণ্ড ঘামতে লাগলো। আলোটা জ্বালিয়ে অনিমেষের ছবির দিকে তাকালো। অনিমেষের হাসি মুখের ছবিটা দেখে বনানী পরম তৃপ্তি পেল। স্বপ্নটা কোনো অলৌকিক ঘটনা নয়। সে ঘুমিয়ে পড়ার আগে অলির কথাগুলো ভাবছিল অনিমেষের চরম অসুস্থ অবস্থায় অনিমেষ তাকে সবসময় সাজতে বলতো। ভাবনাগুলো ঘুমের মধ্যে বনানীর জোর করে দমিয়ে রাখা সুপ্ত বাসনাকে জাগিয়ে তুলেছিল, যেটা অলৌকিক স্বপ্নের রূপ নিয়েছিল। সকালে উঠে বনানীর মনটা অনেক হালকা লাগছে। আলমারির লকার খুলে আগে নাকছাবিটা বার করে পড়ল। আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে অনেক দিন পর চিনতে পারল। অনিমেষের ছবির সামনে গিয়ে মনে মনে বলল, দেখো অনি, আমি নাকছাবিটা আবার পড়েছি। আমাকে এবার তোমার বউ বলে মনে হচ্ছে তো? বনানীর মনে হলো অনিমেষের ছবিটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। অলি ঘুম থেকে উঠতেই বনানী ওকে বলল, সোনা দেখ, আমি নাকছাবিটা আবার পড়েছি। তোর মা আবার আগের মতো সাজবে। অলি মাকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা মা। রান্নাঘরে গিয়ে চা করে বেলাদেবীকে চা দিতে গেল বনানী। বেলাদেবী বনানীর মুখের দিকে তাকিয়ে চমকে গেলেন। বনানীকে ঝাঁঝিয়ে বলে উঠলেন, কি সর্বনাশ করলে! বিধবা হয়ে নাকছাবি পরে সংসারের অমঙ্গল ডেকে আনছ। আমার ছেলেটা তো অকালে চলে গেল, এখন একমাত্র নাতনিটার মা হয়ে তুমি তার অমঙ্গল চাইছ।
বনানী শান্ত এবং দৃঢ় গলায় বলল, এসব কুসংস্কার মা, ভাগ্যের কাছে কারোর হাত নেই। তাছাড়া অলি আমাকে সাজতে বলেছে। আপনার ছেলে অত অসুস্থতার মধ্যেও চাইতো আমি সেজেগুজে অফিসে যাই, কারণ ও যে আমাকে ভালোবাসতো। তাই আমি সাজতে ভালোবাসি বলে কোনো দিনও আমার সাজ নষ্ট হতে দিতে চাইনি। মা, আজ আমি তো আপনার সব খেয়াল রাখি, যত্ন করি। আপনার শরীর খারাপ হলে ডাক্তার দেখাই, আপনার জন্য চিন্তা করি। বাবা মা তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে, আপনার ছেলেও চলে গেল। অলি আর আপনি ছাড়া আমার কে আছে বলুন? আপনারও তো কর্তব্য আমার ইচ্ছে অনিচ্ছের কিছুটা দাম দেওয়া। আমি যদি একটু সেজে মনটা ভালো রাখি, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বরং আমার দৃঢ় বিশ্বাস অলি এতে আনন্দ পাবে। আমাকে সাজতে দেখলে ওর মনটাও ভালো থাকবে, আপনার ছেলের আত্মা শান্তি পাবে। বেলা দেবী সুর এবার একটু নরম হলো। বললেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কি বলবে বৌমা? বনানী বলল, বলতে দিন না, দুদিন বলবে, তারপর চুপ করে যাবে। বেলা দেবী আর বলার মতো কথা খুঁজে পেলেন না। আস্তে আস্তে বনানী আগের মতো সেজে অফিসে যেতে শুরু করলো। ননদকে সব রঙিন শাড়িগুলো দিয়ে দেওয়ায় নতুন করে রঙিন রঙিন শাড়ি একটা একটা করে কিনতে লাগলো। অনিমেষ চলে যাবার পর প্রথম দিন সেজে যেদিন বনানী অফিসে গেল, সুমেধা ওকে দেখে বলেছিল, শেষ পর্যন্ত তো তাহলে সুমতি হলো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।